তোমাদের সবার। তো আজকে আমি তোমাদের জন্য স্পেশাল একটি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি ঈদের ছুটিতে যাচ্ছি আমার দেশের বাড়ি, মানে আমার গ্রামের বাড়ি, জন্মভূমিতে। তো আমি চলে আসলাম ঘোটাইতে ঘোটাইতে নবীনগর। এর মধ্যে আমার ছাতাটারে হারাই ফেলাইছি পিছনে। তো নবীনগরে এইখানে আমি তেমন ভালো টিকিট বা কিছুই পাচ্ছিলাম না। তো একটা সিস্টেম করে একটা বাসের টিকিট পাইয়া বাস কাউন্টে অনেকক্ষণ দাঁড়ায় থাকার পর রাত 11টার দিকে, 11টা নাগাদ আমরা গাড়ি পাই। তারপর আমরা পদ্মা সেতু হয়ে চলে যাই খুলনার উদ্দেশ্যে, রওনা দেই। তো রাস্তার মনোরম পরিবেশ রাতের বেলা দেখতেছিলাম, বাট ভিডিও করার সাহস পাচ্ছিলাম না, কারণ প্রচুর পরিমাণে ভিড় হচ্ছিল আর প্রচুর জোরে বাস চলতেছিল, যার কারণে ভিডিও করার সুযোগ বা তেমন কিছুই পাচ্ছিলাম না। তাই যাই হোক, এভাবেই চলতেছিল। তো ঢাকাতে আসার ক্ষেত্রে ঈদের আগে আপনারা টিকিট কেটে রাখবেন, সেটাই হবে ভালো। তবে এই ক্ষেত্রে আপনাদের কাছে যদি অতিরিক্ত ভাড়া চায়, অবশ্যই ভোক্তা অধিকার দপ্তরে আপনারা ফোন দিবেন, দিয়ে জানাবেন যে অমুক বাস কাউন্টারের থেকে আপনার কাছ থেকে বেশি ভাড়া নিচ্ছে। তো এই সমস্যার এই কাজটুকু আপনারা করবেন, আশা করি আপনাদের কাছে এটুকু কামনা থাকলো। রাস্তায় আসার পথে গোপালগঞ্জ সহ অন্যান্য জেলাগুলো খুবই সুন্দর এবং দেখতে আসলেই ভালো লাগতেছিল। ভোর হয়ে গেছিলো আমরা পৌঁছাতে রাত 11টা থেকে। তো রাস্তার পরিবেশগুলো আসলেই অসাধারণ সুন্দর, যেটা মানে সত্যি মনে আনন্দ লাগে আসার পথে। আর বাড়িতে যাচ্ছিলাম অনেক দিন পর, তো সেই ক্ষেত্রে কিন্তু বাড়ির প্রতি অন্যরকম একটা টান সবার থাকে। তো এই ক্ষেত্রে আমাদের বাসটা নিয়ে অনেকেই সবাই তাড়াহুড়ো করতেছিল বাড়ি যাওয়ার জন্যে। তো আমি আসলে খুলনার গাড়ি পাই নাই, আমি পাইছিলাম বাগেরহাটের গাড়ি। তবে বাগেরহাট কাটাখালী আমাকে নামায় দিবে। বাগেরহাট কাটাখালী থেকে আমার বাড়ি যাইতে আরও কম সময় লাগে খুলনা সোনাডাঙ্গা থেকে। তো আপনারা যারা খুলনার অন্য অন্য জায়গায় থাকেন, তারা অবশ্যই কিন্তু সোনাডাঙ্গার টিকিট কাটবেন, সোনাডাঙ্গার বাসের টিকিট কাটবেন। আর দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটের কি সুন্দর সিনারি। আমি কিন্তু এবার এই দিকে আমাদের অঞ্চলের দিকে এসে বাগেরহাটের ভিতরে কিন্তু ফাঁকা রাস্তা থাকার কারণে আমি ভিডিও করার সুযোগ পাই। তারপরে আমি কাটাখালী থেকে একটা ভ্যান নেই, ভ্যান নিয়ে রূপসার ঘাট পর্যন্ত যাই। তারপরে আবারও একটা বাসে ওঠা লাগে, কেননা ভ্যান রিক্সা পার হয় না ওর ইসের রোড দিয়ে, যার কারণে আমি আবার ইসে উঠে রূপসা ব্রিজের টোল ট্যাক্স দেওয়ার পর আমি চলে যাব রূপসা ব্রিজের পার হইতে। তো সামনেই সামনেই আমাদের আছে রূপসা ব্রিজ। রূপসা ব্রিজটা কিন্তু অসাধারণ। আর এই রূপসা ব্রিজে আপনারা আসবেন ঘুরতে, এই রূপসা ব্রিজটা কিন্তু এখনও টোল ট্যাক্স দিয়েই পার হতে হয়। এটা রূপসা ব্রিজে একটা বিদেশি ব্রিজ, তখন এত আধুনিক ব্রিজ বাংলাদেশে হয় নাই। এটা সর্বপ্রথম আধুনিক ব্রিজ বাংলাদেশের, এই রূপসা ব্রিজ। একটা জিনিস আপনাদেরকে বলি যে রূপসা ব্রিজের কিন্তু নদীর নিচে এই সবথেকে খরস্রোতা নদীর উপরেই রূপসা ব্রিজ তৈরি, কেননা অনেক ব্রিজ হয়ে যাওয়ার পরে সেই সমস্ত নদীগুলো কিন্তু মারা যায়। বাট এই রূপসা ব্রিজ হওয়ার কারণে কিন্তু এই রূপসা নদী এখনও বয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত কোথাও চর পড়েনি। এতে করে বোঝা যায় যে আসলে ভালো খরস্রোতা নদী যদি হয়, তাহলে যতই ব্রিজ হোক না কেন, নদী কিন্তু তলায় না। দেখতে পাচ্ছেন নদীতে কিন্তু প্রচণ্ড স্রোত, আর সাথে নদীটা কিন্তু এখনও জীবিত আছে এবং চলমান আছে। নদীতে অনেক বড় বড় বালগেট বা লঞ্চ চলাচল করে। তো এখান থেকে আমাদের বাড়ি বেশি একটা দূরে না। আমি একটা রিজার্ভ গাড়ির কথা বলেছি, মোটরসাইকেলে। আমাদের এদিকে আবার ভাড়াও কম নেয় খুলনাতে আপনি যদি 30 কিলোমিটার পথ যান, তবে 250 টাকা থেকে 300 টাকা সর্বোচ্চ নেবে, 30 থেকে 40 কিলো বা 70 কিলো যদি আপনি চলাচল করেন। কিন্তু আপনি ঢাকায় যদি ঠিক সেম পথে চলাচল করেন, আপনার কাছ থেকে নর্মালে 1200 থেকে 1300 টাকা ভাড়া নেবে। এটা একটা বেমানান ভাড়া বলে আমি মনে করি। ঢাকা শহরের বাইকাররা হোমসিকাল আপনার কাছে একটু বেশি ভাড়া চায় বলে আমি মনে হয়। তো দেখতে পাচ্ছেন রূপসা ব্রিজের থেকে আমরা যাচ্ছি, কত সুন্দর এলাকা। আর এখানকার এলাকা মানে খালি চোখে ভিডিওতে যেমন দেখায়, তার থেকে খালি চোখে দেখার মজাটাই আলাদা। তারপর আমার মনে পড়লো সুইজালের কথা। তারপর আমি সুইজাল কেনার জন্য আবার গল্লামারি গেলাম। গল্লামারি থেকে সুইজাল নিলাম 100 গ্রাম 100 টাকা দিয়ে। তো 1000 টাকা কেজি ছিল, সব থেকে ভালো মানের সুইটা। তারপরে নিয়ে আমি আবার পটিয়াকাটা রোড হয়ে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। মোটরসাইকেলওয়ালা তো খুব ধুমায়া টানতাছিল। আমি বললাম, ভাই রিল্যাক্সে টানেন, আস্তে আস্তে টানেন। তো মোটরসাইকেলও খুব ভালো রাইড করতেছিল ভাই। আর ভাই আমাদের পরিচিত লোক, আমার পরিচয় শোনার পরে তো ভাই আমার সাথে আরও ভালো ব্যবহার করতেছিল।
তো এভাবেই যাচ্ছিলাম, আর রাস্তার দুই পাশে বাড়ির পরিবেশ দেখে আসলে ভালো লাগতেছিল। মনের মধ্যে একটা এক্সপেকটেশন কাজ করতেছিল যে অনেকদিন পর বাড়িতে যাব, বাড়িতে গিয়ে এইটা করব সেইটা করব। কিন্তু ভাই শরীরে আর চোখে, দুই চোখে এত পরিমাণে ঘুম লাগিয়েছিল, মনে হচ্ছিল যে এইখানেই আমি ঘুমায় পড়ি, এমন একটা অবস্থা। চোখের অবস্থা লাল, টুকটুকে লাল হয়ে গেছে আমার। হ্যাঁ, আর সকালবেলা ভোরবেলা খুব কষ্ট হচ্ছে, সারাটা রাত জাগা, ঘুমাতে পারি না এই গাড়িতে। তো আমাদের লং ড্রাইভে যারা থাকে তাদের কিন্তু এই ঝামেলাটা অনেকটাই পোহাতে হয়। তো দেখতে পাচ্ছেন এই যে সেই তরমুজ ক্ষেতগুলো, যেগুলো রোজার ঈদের সময় আপনাদেরকে দেখাতে পারি নাই, ভিডিও ডিলিট হয়ে যাওয়ার কারণে। বাট তরমুজ খেতে তরমুজ এখন নাই, কেননা তরমুজের সিজন শেষ। আর এবছর তরমুজে কিন্তু আমাদের অঞ্চলের মানুষ প্রচণ্ড পরিমাণে লসের সম্মুখীন হয়েছে। আর তরমুজ লাগাবে বলে মনে হয় না, কেননা তরমুজের উর্বরতা কমে গেছে। জমির উর্বরতা কমে যাওয়ার কারণে কিন্তু তরমুজের ফলন এখন বর্তমানে ভালো হচ্ছে না। তো এইবার আমি চলে এসেছি প্রায় আমাদের বাড়ির রাস্তা। আমাদের বাড়ির রাস্তার আর সামনে হচ্ছে ইটের সোলিং। আর এই যে আমরা যে রাস্তাটার উপর দিয়ে যাচ্ছি, এই রাস্তাটা হচ্ছে বেড়িবাঁধ বলে যেগুলোরে। তো এটা হচ্ছে সেই বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ যদি একবারে ছুটে যায় তাহলে আমাদের অঞ্চলের ভিতরে পানি ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। তো রাস্তাঘাটে আপনারা ছাগল গরু দেখে ভাবতে পারেন যে এখানে হয়তো বা আইন শৃঙ্খল বা নিয়ম শৃঙ্খল তেমন ভালো না। আসলে এই অঞ্চলে আসলে তেমন গাড়ি ঘোড়া চলাচল করে না, একদম দুর্গম এলাকা বললেই চলে। তো আমাদের বাড়ি থেকে ধরেন যে সুন্দরবন মাত্র 20 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। তো এইখান থেকে আমার বাড়ি আর মাত্র আছে মনে হয় 20 থেকে 25 কিলো, সরি আমার বাড়ি আছে আর 2 থেকে 3 কিলো, আর সুন্দরবন আছে 20 থেকে 25 কিলো। এইখান থেকে সুন্দরবনে যাইতে গেলে আপনাকে নদীপথে যাইতে হবে। নদীপথে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা বোট ভাড়া করতে হবে। বোট ভাড়া করার পর আপনি নদী পথে যাইতে পারবেন। তো দেখতে পাচ্ছেন তরমুজ ক্ষেত, আর সাথে দুই সাইডে বাওলা গাছ। এই বাওলা গাছের গাছ কিন্তু সব সরকারি, আপনি চাইলেই কাটতে পারবেন না, কাটলে আপনার যাবজ্জীবন জেল হওয়ার সম্ভাবনা আছে, তো কমপক্ষে 3 মাসের জেল হওয়ার সম্ভাবনা আছে। এই গাছ কাটার কী ধারায় মামলা হয় আমি জানি না, তবে এই গাছ সরকারি গাছ, এই গাছ কেউ কাটে না। গাছে কিন্তু সুন্দর সুন্দর ফুল হয়েছে, দেখতে পাচ্ছেন যে বাওলার ফুলগুলো ছোট ছোট হয়, এবং এই ফুল দিয়ে রঙও তৈরি করা যায় অনেক ধরনের। তো আমি কিন্তু আমার বাড়ি থেকে বেশি একটা দূরে নেই। তো দেখতে পাচ্ছেন দুই সাইডে দুই ধারে মানুষের বাড়িঘর। তো সবাই ঈদে বাড়ি যাবেন এবং ভালো থাকবেন, বাড়িতে যাওয়ার মজাই আলাদা। তো তারপরে আমি আমার সাউন্ড বক্স ঠিক করার জন্য বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করি ঈদের সময়। তো ঈদের দিন আমি আসলে বাইরে কোনো জায়গায় ঘুরতে যাই নাই, কেননা মানসিকতা একটু ভালো ছিল না। কেননা বর্তমান ঈদের যে সময়টা, এই সময়টাই প্রিয় দর্শক, আমি আছি এখন খুলনাতে। এইখানটাতে সব থেকে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে এখানকার পানির সমস্যা। এখানে পানি নিয়ে মানুষের খুব অসুবিধা হয়, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে নদী আছে, নদীতে কিন্তু লবণ পানি। তো এই লবণ পানির কারণে কিন্তু এখানকার মানুষের প্রচণ্ড অসুবিধা হয়, এবং খাওয়ার পানির খুবই সংকটময় পরিস্থিতি। আর এখানে এখানে যে মাঠ দেখতে পাচ্ছেন আপনারা, এই মাঠে কিন্তু প্রচুর পরিমাণে ফসল ফলানো সম্ভব এখানকার জমাকৃত পানি দিয়ে, বা এখানে ফসল বিভিন্ন তরকারি এগুলো চাষ করা সম্ভব। কিন্তু সমস্যা যেটা হয় সেটা হচ্ছে বয়ে নিয়ে যাওয়া। এপারের কথা আমি বাদ দিলাম, ওপারের কথা যদি বলি, দাকুবের ওপারের কথা যদি বলি, ওইখানকারটার না যোগাযোগ ব্যবস্থা ভালো না। ওইখানে আপনার বরণপাড়া ফেরিঘাট নামের একটা ফেরিঘাট আছে, যে ফেরিঘাটটাই পারাপার বা যাতায়াতের অনেক বড় সমস্যা হয়ে দাঁড়ায়। যার কারণে ওই পাড়টাতে কী হয়, ওই পাড়টাতে তরকারি চাষ করে সেটা যে গাড়িতে করে নিয়ে ঢাকা পর্যন্ত বা বাংলাদেশের অন্য অন্য জেলায় সাপ্লাই দেবে, সেই ক্যারিং খরচটা ওঠে না, অনেক ক্যারিং খরচটা যার কারণে কি হয় যে এই চাহিদাটা বন্যায় তলিয়ে যাবে বা ফসল নষ্ট হয়ে যাবে, বিষয়টা এমন না। বিষয়টা সবথেকে বড় সমস্যা হচ্ছে এই যে নদী, এই নদী সরবরাহ করতে পারে না তারা, যার কারণে সমস্যাটা হয়। পরে এই যে ইউনিয়ন সরকার এসে ব্লকগুলো দিয়েছে, যার কারণে কিছুটা ভালো আছে। আনিস ভাই, কাঁঠাল নাই? সরকার এসে করেনি, মূল কথা হচ্ছে গিয়ে শেখ হাসিনার আমলেই করা। ও বারবার বাজেট নিয়ে 100 কোটি 200 কোটি টাকার বাজেট নিয়ে এই যে হ্যাঁ, আমার ইউনিট সরকার এসে ওই সেই বাজেটই ইউনিট সরকার করাচ্ছে, কেউ মাইরে খাচ্ছে না। হ্যাঁ,
কত হচ্ছে এই যে ও মাইরে খাইছে খাচ্ছে না, এই হচ্ছে আসল টপিক। মেন টপিকটাই আছে এই। আর টপিক নাম্বার 2 আছে, কিন্তু সরকার যা মাইরে খাচ্ছে বৈধভাবে, তা ওর দ্বারাও সম্ভব না। কারণ তার যে গ্রামীণ কোম্পানিটা রয়েছে, হ্যাঁ, লিমিটেড, তার তো ট্যাক্স ম্যাক্স রয়েছে, ব্যাড ট্যাক্স হবে এখন বৈধ, কিন্তু সেখানে করতে পারে নাই। সে তার নিজের ব্যক্তিগত জিনিস নিজে হাসিল করে নিচ্ছে, হ্যাঁ। আর মেন কথা বেসিক্যালি কথা হচ্ছে বাংলাদেশের এলিট সমাজে যারা রয়েছে, যারা হাজার হাজার কোটি টাকার মালিক, তারা প্রকৃতপক্ষে সরকারের 1 টাকাও দেয় না। যে সাধারণ মানুষের ওই সম্পত্তির প্রাপ্য, সাধারণ মানুষটাই তো তারা ইনকাম করে, তারা কিন্তু এই টাকাগুলো পায় না। তারা কি করে, যে যখন ক্ষমতা আসে 2000 কোটি টাকা ট্যাক্স রয়েছে, 100 কোটি টাকা ওই প্রধানদের দিয়ে দেয়, 50 কোটি টাকা দিয়ে দেয়, হ্যাঁ। তাতে কি হয়, তাকে কর ট্যাক্স মুক্তি হয়ে টেকনিকে বললে সব কিছুই মুক্তি হয়ে যায়। আর এই যে গেটটা, এই গেটটা করছে ব্লু গোল্ড কোম্পানি। ব্লু গোল্ড এই এলাকাটারে ধ্বংস করছে। এই গেটটা দিয়ে লুজ হয়ে পানি ঢুকে লবণ পার হয়ে গেল। হচ্ছে যে যারা বাংলাদেশের কোটিপতি রয়েছে, হাজার হাজার কোটি টাকা, তাদের বাংলাদেশের কোনো দরকার নেই। বাংলাদেশের এক বিন্দু পরিমাণে সাহায্য তাদের দিয়ে হয় না। তারা আরো বাংলাদেশের ধ্বংস করতেছে। বাংলাদেশের যে পরিবেশ, প্রকৃতিটাকে ধ্বংস করতেছে। তারা একটা মিল, কলকারখানা, ফ্যাক্টরি করতেছে, তারা তো ট্যাক্স দেয় না। একমাত্র এই যে আকিস গ্রুপ, সে হচ্ছে সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠানের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিল, হ্যাঁ। তা আকিস কোম্পানি তো তিলে 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 গড়ে উঠছে, কিন্তু অন্য অন্য এলিট সমাজের যেসব কোম্পানিগুলো রয়েছে সবই তো হুট করে বানানো। তারা কিভাবে আসে না যে 1 নম্বর করদাতা? তার তো কোথায় মিলস ফ্যাক্টরি, মিলস না, সে কিভাবে কর দেয়? তো বাংলাদেশের টপ, তার থেকেও আমি কত ধনী ধনী কোম্পানি দেখছি যে তার থেকেও বেশি আছে, কিন্তু তারা কোনো করদাতার লিস্টেই পড়ে, টপ 10-এর ভিতরেও তারা আসে না। তারা মাইর দেয় কীভাবে? আমি অনেকজনের কাছ থেকে শুনছি যে আশা এগুলো বলছি যে ওই মাইরে দে, হ্যাঁ, দুদক। আর কি কব, বাংলাদেশের যে দুর্নীতি দমন কমিশন, হ্যাঁ, তাই ওর ভিতরেই রয়েছে আসলে দুর্নীতি। তাহলে আর দুর্নীতিটা যাবে কোন? দুর্নীতি যদি যার যে মানে বিচারক, তার বিচারই যদি ঠিক না থাকে, তা সে দেশের অবস্থান কি হবে, পরিস্থিতি আর কি হবে? একটা লোক যদি ভালো, তার বেসিক্যালি সবাই তার যোগ্যতার জোরে ওই পর্যন্ত যায়। একটা ম্যাজিক রয়েছে, কত সতর্ক পথিকের মতো আমিও চলে যাব। আমার তো 7,000 টাকা লোন, আর ওটা আছে 52,000 টাকা। যদি যাওয়ার পথে যতই জায়গায় নিও, তুই এখন গাড়ি তুই 60-70 80 চালা, 90 চালা, দেখবি আমার কি একদম ক্লিয়ার। আরে টাকা তো আর মাগনা নেবে না, বুঝিস নে। অ্যাপেলের 6 ক্যামেরা কত হতে পারে, 5S ক্যামেরা কত হতে পারে। আমার ওই যে স্যামসাং দিয়ে যে ছবি তুলতাম, কিরম ছবি উঠতো। ওর প্রসেসর হইছে তোমার। যাবে না ऐसा कुछ ऐसा मेरे को लागाনো লাগবে 16 আমার কিলো কম আছে তো আইফোন দিয়ে করবে। আইফোন 13 16 কিন্তু ওটা একটু রিস্ক হয়ে যায়। প্রথমে তো দাম কম, কিন্তু আর পাতলা সব কিছু মিলে 50-60,000 টাকা। গোপ্রো হিরো 11-এরই কথা। ওর ওই যে রেফ্রিজারেটর একটা গোপ্রো ইউজ করতো না, হ্যাঁ, ওরা তো দাম না, ওরা ভাই। আরে না শোন, 171 গতি দিতে তো গাড়ি চালাই গেল, এই তাও ওই গতিতেই গতি গেলে আমরা 80-90 100 গতি চালালে হেলমেট চা ধাক্কা ধাক্কা দিই নাকি? আমাকে 100 এফপিএস কম। আগে শোনটা, আর তোর হচ্ছে গিয়ে ওই আমার ওই যে কম দামি হেলমেটটা আছে, ওইটা বললে মনে করি সব করে
মনে কর খালি জাতিই খায় কিন্তু এই যে দামি যে হেলমেটটা আছে ওইটা ইউজ করলি না 150 গতি উঠে নিয়ে যায় স্লো মোশনে দিয়ে বুঝছিস ওই যে হেলমেটের যে লেন্স তোর স্লো মোশনে দিয়ে যাতে ক্লিয়ারলি করা যায় কাওয়াসাকি নিনজা যারা চালায় তারা কিন্তু তোর 1.5 লাখ 2 লাখ টাকা রুপি দামের তোর হেলমেট ইউজ করে কেন GoPro Hero 12 এর 13 কারণ ওকে ওই যে আমরা যে গ্লাসটা ওই গ্লাসটা যে মিররটা মিরর সেই মিররটা মনে কর যে তোর উন্নত মানের এতটাই দে তুই 250-300 গতিতেও গেলি একটা মানুষ যদি নড়ে ওঠে তবুও স্পষ্ট বুঝতেই পারে কিন্তু খালি চোখে 250-300 গতিতে ওটাও বুঝতেই পারবে না তা ওই গোপ্রো যে তোর অত স্পিডে যে যায় ও সব কিছু একদম হাইলি ক্যাপচার কিভাবে করে কারণ ওর কেন 60 fps এ করে 60 কারণ ওর fps দাম আছে রে ভাই গোপ্রোর দাম আছে ওই 50,000 30,000ও গোপ্রো পাওয়া যায় ওরা ইউজ করে দামি গোপ্রো মানে যারা ওই হাইলি ভিডিও করে যারা ফেমাস রয়েছে আরে ওই হিরো 12 এর উপরে আর মডেল নেই তো হিরো 12 এর কত 4K 120 হার্জ ভিডিও একটা গোপ্রো দেখলাম 3,60,000 টাকা দাম আরে না অত দাম গোপ্রো হিরো 12 এর উপরে 13 এর উপরে মডেল আছে ড্রোনের দাম যদি 12 লাখ হতে পারে এটা গোপ্রোর দাম হবে নাকি ড্রোন কোনটার দাম 12 লাখ ফ্যান্টমের দাম 8 লাখ ফ্যান্টম 8K 100K ভাই অ্যাপেলের মনে কর 16 বা 17 বা 13 বা 10 এই সর্বোচ্চ দাম কত হতে পারে 2 লাখ 20 তাহলে অ্যাপেলের কি রে 13 বা 16 কোটি টাকা দামের ফোন হয় কি ভাবে শোনা মনে লাগায় তখন নয় তাছাড়া এমনি আইফোন 15 অফিসিয়াল দাম তো ওই তাহলে ওইভাবে তো গোপ্রো তো হিরো 12 এর বেশি নেই বুঝিস কেজি রাইডের চ্যানেল এখন বর্তমানে আর ভিউ হয় না ও শালা স্ক্রিপ্টেড ভিডিও বানায় এই জন্য মানুষ ধরে ফেলাইছে কেজি রাইডার আগের মতো ভিডিও বানায় না কারণ দুই চার পাঁচজন নাইকার করে আগে তো খালি এই আসতো গদিতে খালি ওই গদিতে তো খালি ওই আসতো তাই না ক্রেজি রাইড করতো দিয়ে শিক্ষার গেল বুঝলি ধর্মী দিয়ে মাইর খালো যেমন দেওয়া মাইর খাইলো বন্ধু খাইছে তো যাই হোক তারপরে তোর এখন বিয়ে শাদী হয়ে গেছে রাত মাঝে ভেঙে আমি নিল কিন্তু এইসবের জন্যই আমি সে ড্রাইভ করে আর যদি প্রাইভেট কার করে দিল না প্রাইভেট কার ওখানে এক্সচেঞ্জ করে আমার আবার জিপিএক্স এর সম্ভবত শোরুমের সাথে ওর কোলাবোরেশন রয়েছে এখন চলে আসছে ওই দিক থেকে ইনকাম করতে চাই এদিকে আমার ভিডিও এর না মূল কথা ক্রেজি রাইডারের ভিডিও আমার কাছে যেমনই হোক ওটা একটা কন্টেন্ট আস্তে 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 কন্টেন্ট করতে মূল কথা হচ্ছে ক্রেজি রাইডারের যে ভয়েস বয়সটা যদি একটা শয়তান যায় তো সেই শয়তান কোনোদিন শয়তান থাকতে পারবে না তারও ভালো মানুষ হওয়া লাগে তা বাংলাদেশের সেই মুজিব আমলেরতেই দুর্নীতি দিয়ে শুরু এই দেশটা শেষ হবে আর কীভাবে দুর্নীতি ছাড়া শেষ হওয়ার কোনো অপশান আছে নেই এই মুহূর্তে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধানের গোলা এর ভিতরে মূলত ধানের গোলা ধান ভরা হয় জুতো খুলে ওঠা লাগে এর ভিতর থাকে ধান তো এখন ধান নেই তো ফুটো হয়ে গেছে যেহেতু পানি পড়ে ধান নষ্ট হবে তাই ধান রাখা হয় না তো এটা হচ্ছে সেই ধানের গোলা যেটার মাধ্যমে ধান সংরক্ষণ করে রাখা হয় এখন দেখে কি মনে হচ্ছে আমি এখন কোথায় আছি আমি এখন শর্টকাটে আমার বাজারের গন্তব্যে যাচ্ছি আমার দ্বিতীয় সেকেন্ড অ্যাম্পলিফায়ারটা ঠিক করার জন্য কারণ নতুন যে অ্যাম্পলিফায়ার জেনারেশনের
থার্ড মানে নিউ জেনারেশনে যে অ্যাম্পলিফায়ার বের হয়েছে, তো সেই জেনারেশনের অ্যাম্পলিফায়ারগুলো কিন্তু ঠিক করতে পারে না এখানকার মেকানিক। এখানে এখনও পার্টসপাতি আসেনি, যার কারণে আমি গেছিলাম সেই দিকটাতে। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুর্গম এলাকায়, বাট এইখানে না একটা সময় সব কিছু পাওয়া যায়। বাট এখন বর্তমানে সিজন খারাপ হওয়ার কারণে শুধুমাত্র এই কৃষি খাতে, এই যে তরমুজ ক্ষেত করছিল মানুষ এখানে, এই তরমুজ খেতে কিন্তু মানুষ লস করার কারণে এইখানকার মানুষের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যার কারণে মানুষ কিন্তু এখন খুব বেশি একটা লাভ করতে পারেনি। দেখেন আমার চারিদিকে শুধু জমি আর জমি আর বিশাল এলাকা, ঠিক আছে? এই জমি পুরা মানুষ নেই এই এলাকায় ভাই, মানুষ বাস করে না, খালি জমি আর জমি, ঠিক আছে? দেখতে পাচ্ছেন গবাদি পশু ঘাস খাচ্ছে, আর অবস্থা খুবই খারাপ। গরম সারাটা দিন, প্রচুর গরম পড়ে। আর আমার এই যে আশেপাশে যে যা কিছু দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো কিন্তু আপনারা ভাবেন না যে ঘাস, এগুলো হচ্ছে শাক। এই শাকগুলো প্রচুর ভিটামিন। যে সমস্ত মায়েদের গর্ভকালে মানে বাচ্চা আছে, ছোট বাচ্চা দুধ পান করতে পারে না, দুধের কষ্ট যে সমস্ত বাচ্চা বা গরু ছাগলের, তাদেরকে যদি এই খেতা শাক খাওয়ানো হয়, এগুলো খেতার মতো, এগুলা খেতার মতো মাটির উপরে হয়ে থাকে। এই যে দেখেন, দেখছেন এই যে খেতার মতো যে ঘাসগুলো হয়ে থাকে, এই ঘাসগুলো কিন্তু খাওয়া যায়। ঘাস না, মূলত শাক। তো এই শাকগুলো কিন্তু খাওয়া যায়, এবং এই শাকগুলো খুবই মজাদার এবং সুস্বাদু। চিংড়ি মাছ দিয়ে রান্না করে আরও বেশি ভালো লাগে। তো এগুলো কিন্তু খুবই পুষ্টিকর খাবার। তো আমি জিপিএস দেখতেছি আর যাচ্ছি। জিপিএসে আমার অবশ্য রাস্তা ঘুরায় দেখাচ্ছে, আর রাস্তা ঘুরে যদি আমি যাইতে যাই তাহলে আমার অনেকটাই সময় ওয়েস্ট হবে। যার কারণে আমি কি করব, এখান থেকে সোজা ওই কানালে, যে ওই যে সামনে যে কানাল আছে, সেই কানালের রাস্তা দিয়ে উঠবো। দেখতেই পাচ্ছেন এইখানকার পরিবেশ আর আবহাওয়া এত সুন্দর। পৃথিবীর আবহাওয়া এমন, মানে পৃথিবীর কোথাও এমন এত সুন্দর আবহাওয়া আপনি কোথাও পাবেন না। কিসের কাশ্মীর, কিসের কি, এখানকার আবহাওয়া খুবই সুন্দর। দিনের বেলা একটু গরম পড়ে, ঠিক আছে, বাট অতটাও না। আর এইখানকার অবস্থা দেখেন, ওয়েদার দেখেন। সমস্যা এইখানে হচ্ছে লবণ পানির অঞ্চল, পানির একটু কষ্ট আছে, খাবার পানির। বাট আপনার পানি যে নেই বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে খাবার পানির একটু অসুবিধা আছে। এখানকার মানুষের পরিষ্কার বিশুদ্ধ খাবার পানির অভাব আছে। সেটার বিষয়ে বিস্তারিত আমি একটা ভিডিও বানাবো, আপনারা দেখতে থাকেন।